Bismillah Rahman Rahim. Welcome everybody to Bar Professional Training Course conducted by Badul Academy. আমরা একটা নতুন সিভিল ট্রায়াল ওয়ার্কশপ নিয়ে আজকে কথা বলতেছি। এটার কোর্স আউটলাইন নিয়ে আমরা আলোচনা করব। আপনারা ইতিমধ্যে সকলে জ্ঞাত আছেন যে আমরা দলিল সংক্রান্ত কতিপয় মামলার একটা সিভিল ট্রায়াল ওয়ার্কশপ নিয়ে এবার আজকের আলোচনা। এটা হলো দলিল বাতিল, দলিল সংশোধন ও চুক্তি বাতিল, এই তিনটা মোকদ্দমার আমরা একটা প্যাকেজ করেছি। এই সিভিল ট্রায়ালটা নিয়ে আমরা 20 ঘন্টার একটা সিজন এবং 10টি ওয়ার্কশপের মাধ্যমে আমরা এটা শেষ করার একটা টার্গেট নিয়েছি। তো আমরা এই 10টি ওয়ার্কশপ, প্রত্যেকটা ওয়ার্কশপের দৈর্ঘ্য হবে আমাদের 2 ঘন্টা, এবং আমরা প্রত্যেক সপ্তাহে শনিবার রাত 9টা থেকে আমরা এটা শুরু করবো। এবার আমরা সাধারণত 8টার দিকে শুরু করি, এবার 1 ঘন্টা পিছিয়ে দিচ্ছি, 9টা থেকে আমরা শুরু করব। তো এখন কথা হলো যে এই ওয়ার্কশপে আমরা কি কি নতুন শিখতে পারবো, যেগুলো আমাদের প্র্যাকটিসে খুব কাজে দেবে। তো অনেকগুলো টপিক আমি নির্ধারণ করেছি। তো যেগুলো আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এই মামলাগুলো করার ক্ষেত্রে, অর্থাৎ দলিল বাতিল, সংশোধন এবং চুক্তি বাতিল মোকদ্দমার ক্ষেত্রে, তার মধ্যে প্রথম ওয়ার্কশপে যে টপিকগুলো আমি নির্ধারণ করেছি তার মধ্যে অন্যতম হলো যে দলিল বাতিল, সংশোধন বা চুক্তি বাতিল সংক্রান্ত যে বিরোধগুলো উৎপত্তি হয় পক্ষদের মধ্যে, এই বিরোধ নিষ্পত্তির আইনগত ভিত্তি কি, অর্থাৎ সোর্স অফ লটা কি, দ্যাট ইজ দ্য রুল অফ ডিসিশন, যেটাকে আমরা ইদানিং বলছি রুল অফ ডিসিশন। প্রত্যেকটা বিরোধের এক একটা রুল অফ ডিসিশন থাকে। হ্যাঁ, এই রুল অফ ডিসিশনের বাইরে কি, রুল অফ ডিসিশন কথাটা হলো বিরোধ নিষ্পত্তির আইনি ভিত্তি। কোনো জজ সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব বা কোনো কেউ একদম চাইলেই যা খুশি তা একটা সিদ্ধান্ত দিতে পারেন না। সংশ্লিষ্ট বিরোধের যে আইনি ভিত্তি থাকবে, উম, সেটা অনুযায়ী তাকে বিরোধটা নিষ্পত্তি করতে হবে, এর বাইরে তিনি যেতে পারবেন না। তো অ্যাজ এ লয়ার হিসেবে আমরা আইদার প্লেনটিভ সাইডে থাকি অর ডিফেন্ডেন্ট সাইডে থাকি, ইন বোথ দ্য কেসেস আমাদের প্রত্যেকটা বিরোধে রুল অফ ডিসিশনটা জানতে হবে। যদি রুল অফ ডিসিশন আমি না জানি তাহলে আমার পুরো গোড়াই গলত হবে। তাহলে আমি আর্জি ভালো তৈরি করতে পারবো না, জবাব দিতে পারবো না, বা মামলাটায় কি ধরনের সাক্ষ্য উপস্থাপন করতে হবে সেটা আমরা ভালো করে বুঝতে পারবো না। দ্যাট ইজ ওয়াই আমরা যে তিনটা বিরোধের কথা এখানে বলছি, ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, রেক্টিফিকেশন ইনস্ট্রুমেন্ট এবং রিসিশন অফ কন্ট্রাক্ট, এই তিনটে বিরোধের নিষ্পত্তির আইনগত ভিত্তি কি, এইটা প্রথমত আমরা ফার্স্ট ওয়ার্কশপের প্রথম টপিকে আলোচনা করব। দ্বিতীয় টপিকে আমরা জানার চেষ্টা করবো, কারণ এই তিনটাই হলো দলিল সংক্রান্ত বিষয়, আপনারা জানেন। তো ডকুমেন্ট জিনিসটা কি, সেই ডকুমেন্ট জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন তিনটা আইনে ডকুমেন্টের সংজ্ঞা দেওয়া হয়েছে: এভিডেন্স অ্যাক্টে, পিনাল কোডে, দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897-এ। এরকম এই জায়গাগুলোতে আসলে মানে কোন আইনে কি ধরনের বিষয়কে দলিল বলা হয়েছে, কোন জিনিসটাকে আমরা দলিল বলি, একটা সাদা পেপার সেটা কিভাবে দলিল হয়ে উঠতে পারে, সেই জিনিসটা আমরা আলোচনা করব। তেমনি ভাবে একটা সাদা পেপার দলিল হয়ে উঠলো, সেই দলিলটা আবার কখন ইনস্ট্রুমেন্ট হবে সেটাও আমাদের জানতে হবে। কারণ প্রথমটাই হলো আমাদের ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, রেক্টিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। এখানে দুইটা জায়গায় আমরা ইনস্ট্রুমেন্ট শব্দটা পাচ্ছি। তো আমরা এটা দেখার চেষ্টা করবো অ্যাজ এ লয়ার হিসেবে যে একটা সিম্পল পেপার এটা কিভাবে ডকুমেন্ট হয়, এই ডকুমেন্টটা আবার কিভাবে ইনস্ট্রুমেন্টে পরিণত হয়, আর সেই ইনস্ট্রুমেন্টকে কিভাবে ক্যান্সেল করা যায়, বা একটা দলিলকে আমরা কিভাবে রদ এবং রহিত করতে পারি। রদ এবং রহিত দুইটা জিনিস, একটা করে আদালত আর একটা করে সাব রেজিস্ট্রি অফিস। তো এই পার্থক্যগুলো কিভাবে হয়, রদ রহিত বলতে কি বোঝায়, ডেলিভার্ড অফ এন্ড ক্যান্সেলড, এই জিনিসগুলো সুন্দর করে বোঝাই দেবো যেন আপনি আপনার মামলা পরিচালনার ক্ষেত্রে আপনার কাজে লাগে। তাহলে প্রথম ওয়ার্কশপে আমরা 4টা টপিক নির্ধারণ করেছি। দ্বিতীয় ওয়ার্কশপেও ঠিক আমরা এরকম 4টা ওয়ার্কশপ, মানে 4টা টপিক নির্ধারণ করেছি। দ্বিতীয় ওয়ার্কশপের টপিক গুলো হলো, আমাদের প্রথম টপিকটা হলো 5 নম্বর টপিক। এটা হলো যে আহ, কখন দলিল বাতিলের অধিকার সংগঠিত হয়, অর্থাৎ নালিশের কারণটা কিভাবে উদ্ভব হয়, নালিশের কারণটা কি, মানে কখন আমরা এই দলিল বাতিলের আহ, মোকদ্দমা আসলে একজন করতে পারবে, এই রাইটটা কখন একটু পড়ে, সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। কারণ অ্যাজ এ লয়ার হিসেবে
যদি রাইটটা কিভাবে কনস্টিটিউট হয় যদি আমি না বুঝি, তাহলে সারা জীবন আমি ভালো প্র্যাকটিস করতে পারবো না। সিভিল ল প্র্যাকটিশনার হিসেবে আমার অলওয়েজ প্রত্যেকটা বিরোধে, প্রত্যেকটা উত্থাপিত বিরোধ, অর্থাৎ দ্যাট ইজ মামলার, এখানে যে রাইটটা ইনভলভ থাকে, সেই রাইটটা কিভাবে কনস্টিটিউট হয়, কোন আইনের বিধান অনুযায়ী সেটা কনস্টিটিউট হয়, কোন আইনে সেটাকে ডিফাইন করা হয়েছে, আমি যদি অ্যাডভোকেট হিসেবে এটা ভালো না বুঝি না জানি, তাহলে আমি সারা জীবন মানে বছর প্র্যাকটিস করলেও আমার প্র্যাকটিসে কখনো ধার উঠবে না, ওই কোর্ট কাছারিতে যাওয়া আর আসাই হবে। হ্যাঁ, শত শত আইনজীবীদের ভিড়। হাউএভার, তারপরে এই যে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্টের কথা আমরা বলতেছি, তো এইখানে দুই ধরনের বিষয় আছে, একটা হলো ভয়েড এগ্রিমেন্ট আর একটা হলো ভয়েডেবল কন্ট্রাক্ট। তো কোন এগ্রিমেন্টস গুলোকে আমরা ভয়েড ভয়েড ইনস্ট্রুমেন্ট বলবো, কোনগুলোকে আমরা ভয়েডেবল বলবো, এই দুইটা চেনা আমাদের জন্য একজন প্র্যাকটিসিং লয়ার হিসেবে খুব দরকার। কারণ ভয়েড এগ্রিমেন্ট ঠিক কোনটা ভয়েডেবল হবে, এটা যদি আমি পার্থক্য না করতে পারি, তাহলে আমি আর্জি জবাব ভালোভাবে তৈরি করতে পারবো না। তো এই পার্থক্যটা আমি খুব চমৎকার ভাবে আপনাদের শিখিয়ে দেবো, যে কোন কোন দলিলগুলো ভয়েড আর কোন কোন দলিলগুলো ভয়েডেবল। ভয়েডেবল দলিলের যখন আপনি করবেন, দলিল বাতিলের মামলা করবেন, তখন আপনার এই আর্জির বিষয়বস্তুটা কিভাবে কিরকম হবে, অথবা আপনি ভয়েড এগ্রিমেন্ট বা ভয়েড ইনস্ট্রুমেন্ট বাতিলের যখন আপনি মামলা করবেন, তার দলিলের বিষয়বস্তুটা কি হবে, এটা আমি শিখাই দেব। আর এই ইনস্ট্রুমেন্টে আপনারা জানেন বেশিরভাগ হলো আমাদের আহ, সম্পত্তি হস্তান্তর হয়, সম্পত্তির মধ্যে বেশিরভাগ, তারও যদি আমরা ক্যাটাগরাইজ করি, শুধুমাত্র ল্যান্ডেড প্রপার্টি নিয়ে সাধারণত আমাদের মামলাগুলো হয়। তো এই জন্য আমাদের সম্পত্তি বলতে কি বোঝায়, সম্পত্তিটা বা সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। এবং এই যে সম্পত্তি, বিশেষত ল্যান্ডেড প্রপার্টি, এই ল্যান্ডেড প্রপার্টি কখন হস্তান্তর কে করতে পারে, অর্থাৎ ট্রান্সফারেবল প্রপার্টির এই এই হস্তান্তর আসলে কে করতে পারে, এই জিনিসটা আমাদের ভালো করে জানা লাগবে, না হলে আমরা ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্টের মোকদ্দমা আমরা করতে পারবো না। হুম। এরপর আসেন তৃতীয় ওয়ার্কশপ। এখানে আমরা দুইটা টপিক মাত্র, মানে তিনটে টপিক নির্ধারণ করেছি। তার মধ্যে একটা হলো যে দলিল বাতিলের যে মামলা করবে, কারা কারা দলিল বাতিলের মোকদ্দমা করতে পারবে। আর বাতিলের মোকদ্দমা আমরা
ইন্টারনেটের প্রবলেমের জন্য সরি। এরপরে আমরা ষষ্ঠ ওয়ার্কশপে যে জিনিসটা আলোচনা করব সেটা হলো যে আপনি দলিল বাতিলের মোকদ্দমায় কিভাবে জবাব লিখবেন বা প্র্যাকটিক্যালি কিভাবে একটা জবাব তৈরি করতে হয় সেটা আমি দেখাই দেবো। আরজিও আমরা প্র্যাকটিক্যালি দেখাই দেবো যে কিভাবে আরজি তৈরি করতে হয়। তেমনি ভাবে জবাবের সঙ্গে আপনি কোন কোন দলিল পত্রগুলো দিবেন ইত্যাদি, বা আরজি কিভাবে প্রত্যাখ্যান করবেন আপনি যদি ডিফেন্ডেন্ট লয়ার থাকেন তাহলে সেগুলো আলোচনা করে শেখাই দেবো। সপ্তম ওয়ার্কশপে যেটা বলা হচ্ছে সেটা হলো যে এখানে রুলস অফ এভিডেন্স, আপনি যে মামলাটা পরিচালনা করলেন এর মামলার পরিচালনার ক্ষেত্রে আপনি যে
কেউ তো বলতেছেন না, তাহলে এই আর্জি গুলো কিভাবে তৈরি করতে হয়, আহ, সেই জিনিসগুলো আমরা আপনাকে শিখিয়ে দেব। যে সরি, আপিলটা কিভাবে করতে হয়, সেটা আপিল অ্যাডমিশন কিভাবে হিয়ারিং করতে হয়, আপিলের তামাদির মেয়াদ কি হয়, যদি সময় পাই আমরা এগুলা আপনাকে শিখিয়ে দেবো। তেমনি এই মোকদ্দমাগুলো রিভিশন কিভাবে দায়ের করতে হয়, সেই রিভিশন সম্পর্কে, যেমন রিভিশনের তামাদির মেয়াদ কত, এটা সারা দেশে ভুল আছে among the lawyers and judges। রিভিশনের তামাদির মেয়াদ সম্পর্কে মানে খুব হাতে গোনা দুই একজন মানুষ হয়তো এটা বিষয়ে জানতে পারে। আর রিভিশন দায়েরের প্রয়োজনীয় দলিল পত্রগুলো কিরকম লাগবে, বা কিভাবে রিভিশন শুনানি করবেন, কোন কোন পয়েন্টস রিভিশন শুনানি করবেন, সময় থাকলে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। তো এইগুলো আমাদের দলিল বাতিল, সংশোধন এবং আহ, চুক্তি বাতিলের মোকদ্দমার কোর্টস আউটলাইন। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সেটা করতে পারেন। আমি আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের কারো কোনো বলার থাকলে কোর্স সম্পর্কে, ইউ রেইজ ইউর হ্যান্ড, আই উইল গিভ ইউ অ্যান অপরচুনিটি। হ্যাঁ, আপনার ভিডিও অন করে আপনার নাম বলে প্রশ্ন করুন। আপনি কথা বলতে পারতেছেন? স্যার হ্যাঁ, বলেন। কি আবার বন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মোসাদ্দেক হ্যাঁ, সাহেব, হ্যাঁ। প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। আমি অ্যাডভোকেট ফয়সাল মোহাম্মদ মোসাদ্দেক, চট্টগ্রাম জেলা বার এবং মালদা সুপ্রিম কোর্ট। তো জি। স্যার, এই কোর্সের আউটলাইন শুনতে গিয়ে স্যার আপনি মিউট ছিলেন স্যার অনেকক্ষণ। তো কেউ বেশ, বলেন জন্য। হ্যাঁ, আমি এখন লাস্টে যখন দিলাম তখন দেখি যে আপনি কোর্সের আউটলাইন শেষ। তো জি। যাই হোক, আপনি স্যার লিখিত আবার দিয়েন যেটা বা যা বর্ণনা করলেন। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। কোর্সের আউটলাইনের থেকে সাবজেক্টটাই তো ইন্টারেস্টিং স্যার। তো জি। আপনাকে ধন্যবাদ এটা আয়োজনের জন্য। আর আশা করি সেরাটাই দেন, আপনি সেরাটাই দিবেন ইনশাল্লাহ। আর এখানে আর আপনাকে আমার কোনো ডিসিশন দেওয়ার কিছু নেই স্যার। তবে দোয়া করি স্যার যে আপনি এটা করতে পারেন। স্যার, একটা রিকোয়েস্ট থাকবে স্যার, যে জি। কোর্সই আপনি চালু করেন না, একটু যদি পার্টিসিপেন্ট কম হয়, কোর্সটা স্যার বন্ধ করেন না কাইন্ডলি। জি। মানে আপনার, স্যার, এটা একটা রিকোয়েস্ট থাকবে স্যার। আপনি হতাশা আনার কিছু নেই, কারণ সেকেন্ড লেগ যেটা পার্টিসিপেট করতে যাচ্ছেন, হয়তো ফার্স্ট দিকের থেকে কম আছে। কোনো কোনো না কোনো অন্য কোনো কারণে থাকতে পারে, কিন্তু আপনি তো স্যার একজনকে পড়ালে যে পারা পড়াবেন, 100 জনকে পড়ালে সে পড়াবেন স্যার। তো যারা এসব ব্যাপারে ইন্টারেস্টেড, তারা স্যার অটো বঞ্চিত হয়ে যায় স্যার আপনার থেকে স্যার। তো সেই হিসেবে স্যার আপনি কোর্স যেটা থ্রো করবেন, কাইন্ডলি স্যার এটা শেষ শুরু করবেন এবং শেষ করবেন স্যার। এটা কোনো কারণে স্যার পিছিয়ে যায় না, বিশেষ করে ব্যাটিংটা আবারও স্যার থেমে গেলেন, মানে রেসপন্স একটু করতে গিয়ে থেমে গেলেন। আর কিন্তু পার্টিশন শুট স্যার সেকেন্ডটা লেগটা করেন স্যার, আর এটাও করেন স্যার। আর নতুনগুলি করলে তো আসেন স্যার, কম বেশি আমরা অ্যাটেন্ড তো করতেছি স্যার। আর যারা করতেছে রেগুলার তাদের জন্য স্যার একটু কাইন্ডলি স্যার ইয়ে করবেন, এটা আপনার হচ্ছে রিকোয়েস্ট, আর কোনো রিকোয়েস্ট নেই স্যার। স্যারটা আপনি দেন এটা, জি। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, নওশাদ বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, কোর্স আউটলাইনটা তো চমৎকার ভাবে চলছিল। ঘটনা হয়েছে কি, আমরাও মিউট ছিলাম, আপনাকে সিগন্যাল দিতে চাচ্ছিলাম, মাঝখানে আপনি ও, কেউ মেসেজ দিতে আপনি নিজে পারতেন। হ্যাঁ, হ্যাঁ। মেসেজ দিয়েছি, তারপরে ভিডিও অন করে ট্রাই করতেছিলাম ও। সিগন্যাল দেওয়ার ও। জন্য এখানে। তো আপনি ফোর্থ ওয়ার্কশপ পর্যন্ত মোটামুটি অডিবল ছিলেন, মাঝখানে জি। শোনা যাচ্ছে না। তো হ্যাঁ। এমনি কি আউটলাইন এগুলো বোঝাই যাচ্ছে কি রাখতে চাচ্ছেন, আপনার সাথে দীর্ঘদিন থাকার কারণে বুঝতেছি আপনার কি আছে। তো রিকোয়েস্ট না, করবো যে কোর্স আপনারা আউটলাইনটা। যদি বলেন এই চতুর্থ পর্যন্ত শোনা গেছে, পরেরটা না হয় একটু একটু এমনি বলে দেয় একটু হালকা করে, পঞ্চম থেকে। হ্যাঁ, এটা ভালো, একটু রিপিট করলে সবাই হ্যাঁ। আবার ভালো। প্লাস এটা যেহেতু ভিডিওতে থাকবে, হুম, তাহলে হুম। ডিটেলসটা এখানে থাকলো। আর যদি সম্ভব হয় তাইলে ওই ডিটেলস আচ্ছা, কোর্স ঠিক আছে। আউটলাইনটা লিখিত দিয়ে দিলেন, এটা হ্যাঁ, আর সেটা কি। তো দিবই, তাহলে সেটা তো দিবই, গ্রুপে দেব। আর পঞ্চম থেকে জি। আমরা যদি বলেন, তারপর এখানে দলিল বাতিলের মামলা কে দায়ের করতে পারবে এরকম একটা টপিক নির্ধারণ করা হয়েছে, এবং দলিল বাতিলের মোকদ্দমাগুলোর আপনার তায়দাদ কিভাবে নির্ধারণ করতে হয় সেটা আমরা শেখাবো। এবং কাকে আপনি বিবাদী করে মামলা করতে পারবেন, করবেন, সেটা আমরা আলোচনা করবো। আর ষষ্ঠ ওয়ার্কশপে
জবাব সংক্রান্ত বিষয় রাখা হয়েছে, যে জবাব আপনি কিভাবে মুসাবিদা করবেন, প্র্যাকটিক্যালি কিভাবে জবাব মুসাবিদা করা যায় দলিল বাতিলের মোকদ্দমায়। এটা মামলা দায়ের করার সময় কোন কোন কাগজগুলো দেবেন, এবং এই মোকদ্দমাটা কিভাবে আপনি করবেন, প্রত্যাখ্যানের দরখাস্ত দিতে পারবেন, সেই ধরনের বিষয়গুলো রাখা হয়েছে। সপ্তম ওয়ার্কশপে যেটা রাখা হয়েছে রুলস অফ এভিডেন্স সম্পর্কে। আপনি আহ, এই দলিল বাতিল, সংশোধন বা চুক্তি বাতিলের মোকদ্দমায় যখন অংশগ্রহণ করবেন এজ এ প্লেন্টিফ বা ডিপেন্ডেন্ট লয়ার হিসেবে, তখন আপনার রুলস অফ এভিডেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আপনার বার্ডেন অফ প্রুফটা আপনাকে বুঝতে হবে, যে আপনি কতটুকু প্রমাণ করবেন, কতটুকু প্রমাণ করলে ওনার্স অফ প্রুফটা ডিফেন্ডেন্টের উপর শিফট হয়ে যাবে। এই বার্ডেন অফ প্রুফ এবং ওনার্স অফ প্রুফের মধ্যে যে পার্থক্য, আপনি কোন কথাটাকে বললে তখন প্রমাণের ভার শিফট হয়ে বিবাদীর উপর যাবে, বা আপনি যদি ওরাল এভিডেন্স দিতে চান তাহলে কাকে কাকে দিয়ে সেটা প্রমাণ করে দিতে পারেন, বা কোন কোন কতটুকু তাকে দিয়ে বলাতে পারেন, তার রেলিভেন্সি নির্ধারণ করা, বা তার অ্যাডমিসিবিলিটি নির্ধারণ করা, তেমনি তার মানে ফর্মালিটি অফ প্রুফ। যেমন ডকুমেন্টারি এভিডেন্সের ক্ষেত্রে ফর্মালিটি অফ প্রুফটা আসে, ঠিক একইভাবে ডকুমেন্টারি এভিডেন্স যখন আপনি যেমন একটা দলিল যখন আদালতে উপস্থাপন করবেন, তখন সেই আদালতে এই ডকুমেন্টসটার রেলিভেন্সি, অ্যাডমিসিবিলিটি, ফর্মালিটি প্রুফ, এই তিনটা জিনিস খুব চমৎকার ভাবে এই আলোচনা করা হবে। তেমনি বার্ডেন অফ প্রুফ যেমন আমি বললাম, তেমনি ভাবে কারা কারা যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবে, কাকে দিয়ে কোন কথা বলাতে পারবেন। হ্যাঁ, 74 সালের একটা দলিল হয়েছে, এখন একজন ব্যক্তি এটা বাতিলের জন্য মামলা করছে, বা নাবালকের মা একটা দলিল বিক্রি করেছিল, এখন নাবালক সেটা বাতিলের মোকদ্দমা করছে। তো এই মোকদ্দমাগুলোতে ডিফার করে কাকে কাকে দিয়ে সাক্ষ্য দেবেন, কাকে দিয়ে কি কথা বলাবেন, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। তারপরে এখানে মেইনলি আরেকটা ফোকাস দেওয়া হয়েছে আপনি জেরা করবেন কিভাবে। উম, আর এই মোকদ্দমাগুলোতে, হ্যাঁ, উভয় পক্ষ থেকে এই জেরার পয়েন্টস গুলো, কোন কোন পয়েন্টস আপনি জেরা করবেন, এটা একদম প্র্যাকটিক্যালি শেখানো হবে। অষ্টম ওয়ার্কশপে যেটা রাখানো হয়েছে যে দ- দলিল সংক্রান্ত কি ধরনের বিরোধ দেখা দিতে পারে। দলিল সংক্রান্ত যেমন সাধারণত দুই ধরনের বিরোধ দেখা দিতে পারে: কন্টেন্টস, কন্ডিশন এন্ড এক্সিস্টেন্স সম্পর্কিত বিরোধ, এবং একটা হলো এক্সিকিউশন ডিনাইড হলে, এক্সিকিউশন না অর্থাৎ সম্পাদন সম্পর্কে বিরোধ হলে সেটা বিরোধ দেখা দিতে পারে। তো এই দুইটা বিরোধ আপনি যে লয়ার হিসেবে সেটা কিভাবে প্রমাণ করতে পারবেন। একটা দলিলের যদি এক্সিকিউশন ডিনাইড হয়, তাহলে কেমন করে আপনি বুঝবেন যে আর্জি বা জবাবে কি ধরনের বাক্য থাকলে বা কি ধরনের অ্যাসাইল থাকলে, মানে আক্রমণ থাকলে বুঝবেন যে এই দলিলটার এক্সিকিউশন ডিনাইড হয়েছে। এক্সিকিউশন ডিনাইড হলে তখন আপনাকে নির্ধারণ করতে হবে এই দলিলটা অ্যাটাস্টেড ডিড নাকি আনঅ্যাটাস্টেড ডিড, কারণ এই দুটার প্রমাণ পদ্ধতি ভিন্নতা। আবার দলিলটা যদি ধরেন প্রাইভেট ডকুমেন্টস হয়, একটা চুক্তি হয়, তাহলে এটা প্রাইভেট ডকুমেন্ট কিনা রেজিস্টার্ড ডকুমেন্ট কিনা সেটার উপর ভিত্তি করে প্রমাণ পদ্ধতি পার্থক্য হয়, এবং সেটার ফর্মালি কিভাবে প্রুফ করতে হয়, সেই বিষয়গুলো আমরা আলোচনা করবো। এবং একটা দলিল যখন সাক্ষী অ্যাডমিসিবল হবে, আপনি অ্যাডমিসিবল করলেন, তখন তার উপর একটি এক্সিবিট মার্ক করবেন। তো এই অ্যাডমিসিবিলিটি সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকা চাই। তেমনি ভাবে কোর্ট কাছারিতে প্রায় আপনার ফটোকপির উপস্থাপন নিয়ে ঝামেলা হয়, এর সাক্ষ্যগত মূল্য কি, বা জাবেদা কখন ফটোকপি অ্যাডমিসেবল হবে, কখন সার্টিফাইড কপি লাগবে একটা দলিলে, বা সার্টিফাইড কপির সাক্ষ্যগত মূল্য কি থাকবে, বা আপনি কি ধরনের প্রিজাম্পশন পাবেন, বা যে কোনো ডকুমেন্টস আপনি যখন কোনো মামলার সমর্থনে উপস্থাপন করেন, তখন এতে কোনো না কোনো আপনি প্রিজাম্পশন পাবেন। তো আমাদের দেশে আইনজীবীরা এই প্রিজাম্পশনের সুবিধাটা নিতে পারে না। সিভিল মামলায় শুধুমাত্র সেকশন 90 অব এভিডেন্স একটা সুবিধাটা নেওয়ার চেষ্টা করে আইনজীবীরা সারা দেশে, আর ক্রিমিনাল মামলা 114 জিটা, এর বাইরে অনেক প্রিজাম্পশন আছে, কিন্তু আমরা এগুলো সুবিধা নিতে পারিনি। তো আমরা এই দলিল বাতিল বা সংশোধন বা রেক্টিফিকেশন অফ ডিসিশন অফ কন্ট্রাক্টের মোকদ্দমা, এই জিনিসগুলো একটু আলোকপাত করবো। নবম ওয়ার্কশপে আমরা দলিল সংশোধন সংক্রান্ত এটা রেখেছি পুরোটাই। এটা হলো যে দলিল সংশোধন কখন হতে পারে, কি কি অবস্থা হতে পারে, কোনটা মিউচুয়াল মিস্টেক বলে, কোনটা ফ্রড বলে, একজন দলিল লেখক যদি ভুল করে সেটাকে আপনি কোন ধরনের ক্যাটাগরিতে ফেলবেন। তেমনি দলিল সংশোধন কে চাইতে পারে, হ্যাঁ, বা দলিল আর্জি গুলো কিভাবে করবেন বা জবাব কিভাবে করবেন, বা এগুলোর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র কি দেবেন, সেটা রাখা হয়েছে। আর দশম ওয়ার্কশপে চুক্তি রিসিশন সম্পর্কে রাখা হয়েছে। এখানে আমরা চুক্তি সম্পর্কে ভালো বোঝার চেষ্টা করব চুক্তি আইন থেকে। তারপরে কারা চুক্তি করতে পারে, কারা চুক্তি করার অযোগ্য,
হ্যাঁ, চুক্তি কিভাবে করতে হয় বা কি ধরনের পেপারে সেটা মুসাবিদা করতে হয়, কনসিডারেশন কি, বা অপর্যাপ্ত কনসিডারেশন থাকলে তার কি অবস্থা হয়। হ্যাঁ, বা চুক্তি সম্পর্কিত যে পাবলিক পলিসি গুলো আছে, কখন একটা চুক্তি নেগেট হয়ে যেতে পারে, এই বিষয়গুলো আমি শেখাবো। আর যদি সময় থাকে আমাদের, তাহলে এই আপিলের মেমোরান্ডাম কিভাবে প্রস্তুত করতে হয়, আপিলের কাগজপত্র, আপিল কে দায়ের করতে পারে, বা আপিল অ্যাডমিশন হিয়ারিং, যেমন এটা তো ম্যাক্সিমাম লয়ার ভুল করেন, আপিল অ্যাডমিশন কি কি বলতে হয় একদম। এটা কিন্তু স্ট্রাকচার, একটা আপিল অ্যাডমিশনটা, কিন্তু পারে না বেশিরভাগ লয়ার, আপিল দায়েরের তামাদি মেয়াদ কি ইত্যাদি। আর যদি সময় থেকে আমরা রিভিশন সম্পর্কে আলোচনা করবো, সারা দেশে আইনজীবীদের মধ্যে রিভিশনের তামাদির মেয়াদ নিয়ে একটা ঝামেলা আছে, বা তার রিভিশন কোন কোন বিষয়ে শুনানি করতে হয়, আহ, বা কিভাবে এটা দায়ের করতে হয় ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করবো। এইগুলো আমাদের কোর্স আউটলাইনের মোটামুটি আর কি। উম, হ্যাঁ, মোয়াজ্জেম সাহেব, আপনি হাত তুলেছেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার এই জি। এই টপিক গুলো খুব ভালো লেগেছে স্যার আমার। স্যার আমি একটা প্রস্তাব রাখতে চাই স্যার, মানে এই টপিক গুলোর সাথে আমার মনে হয় যে একটা বিষয় একটু কাছাকাছি কিনা স্যার, আপনি একটু বিবেচনা করবেন। যে ইদানিং আমার কয়েকটা মামলা স্যার এরকম আসছে যে একজনের বাদী বিবাদীর মধ্যে মামলা হইলো, এক পক্ষ জিতে গেল এক পক্ষ হারে গেল, 2-4 বছর পরে আরেকটা গ্রুপ আইসা বলতেছে এই মামলা রায় বাতিল চাই। মানে এই হুম। মামলা মানে একতরফা রায় হয়ে গেল, মানে ওই রায় কেউ, মানে তাদের ছেলে মেয়ে রায়সা বলতেছে ওই মামলাটা এই জন্য বাতিল করতে হবে যে এই সমন জারি হয় নাই বা এই সংক্রান্ত, যে হুম। মামলা বাতিল চায়। অথচ স্যার এই দলিল বাতিলের সাথে মামলা বাতিল চায় আরেকটা মামলা করে, এটা ইনক্লুড করে দেওয়া যায় কিনা স্যার কোন একটা হ্যাঁ, ক্লাসে বা আংশিক? না, ওকে, খুব চমৎকার বলছেন। এটাকে বলা হয় ক্যান্সেলেশন অফ ডিক্রি। হ্যাঁ, ক্যান্সেলেশন অফ জি ডিক্রি। স্যার। তো এই ডিক্রিটা জি যে আপনার মানে কিভাবে ইয়া হবে, ইনস্ট্রুমেন্ট পরিণত হয়, সেগুলোর আলোচনা করে দেবো আমি আপনাদের। হ্যাঁ। হুম, জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জি। জি স্যার, আসসালাম। জি। আরেকজন কে যেন ইউজার, নাম নাম নেই, উনি হাত তুলেছিলেন, কথা বলতে চাইলে কথা বলেন, ভিডিও অন করে কথা বলেন। সঞ্জিত কুমার চন্দ, বলেন। সঞ্জিত কুমার চন্দ, আপনার হাত দেখা আসসালামু যাচ্ছে। আলাইকুম। শোনা ওয়ালাইকুম। যাচ্ছে স্যার? হ্যাঁ, জি, শোনা যাচ্ছে। স্যার আমি একটা কথা বলি, এখন এটা যদি ইনক্লুড করা যায় সেটা আপনি যদি চান স্যার, আমি ওই কয়েকটা জি। মামলা পাচ্ছি এরকম যে হুম। ওই 2005 সালে স্পেসিফিক্যালি অ্যাক্টের 21-এর এ আসার কারণে হুম। আনরেজিস্টার্ড ডিটের ক্ষেত্রে স্পেসিফিক পারফরমেন্স অফ মানে পারফরমেন্স অফ কন্ট্রাক্ট হচ্ছে না। জি। এখন এরকম অনেক ডিড আসে যে ওইরকম এক্সিকিউশন হয়েছে কিন্তু রেজিস্ট্রেশন হয় নাই, বলে যে কয়েকদিন পরে করে দেবো, বা হুম। সাব রেজিস্ট্রার অফিসে গেছে কোনো কারণে হয় নাই। জি। তো এই কারণে দেখা যায় যে মানুষ তো বোঝে না, যেহেতু সে দখলেই আছে, হুম। আবার টাকাও দিয়ে দিছে, তো হুম। কিন্তু দেখা যায় দেয় না কোনো কারণে, বা পরে আবার টাকা বেশি চাচ্ছে, তখন এসে মামলা করলে মামলা তো রিমেডি পাচ্ছে না। এখন জি। এই ক্ষেত্রে স্যার আমি যেটু ঘাটাঘাটি করলাম, আমি যা বুঝলাম যে সে তো আসলে কোথাও কোনো রেমেডি পাবে না। এখন সেক্ষেত্রে কি ব্রিচ অফ কন্ট্রাক্ট যেটা আছে আমাদের কন্ট্রাক্ট অ্যাক্টে, জি। সে একটা কম্পেনসেশন চাইতে পারে। এখন এই হ্যাঁ। দিকে কি যাইতে পারবো নাকি, না মানে কি করব স্যার? এটা মানে অনেক মামলা পাচ্ছি স্যার এরকম, কিন্তু আসলে আমাদের এখানে যারা হ্যাঁ। সিনিয়র আছে তারা এই জি। মামলাগুলো মানে বলে যে এর কোনো মামলায় হবে না, আপনি মীমাংসা করলে পারেন, আর নলে আপনি মানে ছেড়ে দেন না, না, জিনিসটা। মামলা হবে, এটা করার সুযোগ আছে। আপনি খুবই একটা চমৎকার টপিক উপস্থাপন করছেন। এটা মামলা হবে, এটা আমি স্পেসিফিক আপনাকে দেখাই দেবো যে আপনি এটা কিভাবে উদ্ধার করবেন। হ্যাঁ, এটার আইনি স্কোপ আছে, মানে জি স্যার, এটা একটু কাইন্ডলি উম, বললে অনেক অনেক বুঝবে। মানুষ উপকার পাবে স্যার। এটা হুম। মানে হুম। আমাদের হুম। ক্ষুদ্র জীবনে স্যার আমি অনেক হ্যাঁ, এরকম হ্যাঁ। দেখলাম। আর এটা যদি আমরা যেহেতু অনেকেই আছি এখানে বাংলাদেশে অনেক জি। জায়গার, এই মামলাটা একটা নতুন রকমের মামলা, আমরা যদি সবাই এই মামলাটা ফোকাস করি অনেক মানুষ উপকৃত হবে। জি। জি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা জি স্যার। টপিক আমরা রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আর কারো কোনো হাত দেখা যাচ্ছে না। তো ভালো থাকবেন, খোদা হাফেজ। আর বাকি ইনফরমেশন গুলো আপনার গ্রুপেই পাবেন।